তুমি যাকে দাদা বলে ডাকো, দেবাংশু, সেই দেবাংশুকে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য একটা কথা বলে, বিতর্কিতমূলক কথা, বক্তব্য, গণপিটুনির কথা বলে। সেখানে দেখলাম কুণাল ঘোষ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কি বলবে? কুণাল দা যার জন্য বিয়ের প্রস্তাবটা দিয়েছে সেই বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং, জানো তো। এবার মৌসুমীদি সম্ভবত ওনার নাম, এবং মৌসুমীদির সাথে এবার কুণালদাকে আমি একটা পার্সোনালি কথা বলতে চাই যে যদি কুণালদার এই প্রস্তাবটা হয় এবং তার পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয়, কুণালদা সেই দায়ভারটা নিতে পারবেন তো? বিকজ সেই ভারটা কিন্তু তাহলে বৌদি হিসাবে মেনে নিচ্ছ ওটা। এবার দেখো, এই বিষয়টা কিন্তু আমি বলতে পারবো না। আমার সে পলিটিক্যাল সিনিয়র এবং অবশ্যই আমার দাদার মতো আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড দেবাংশু ভট্টাচার্য, কিন্তু এই বিষয়টা বলতে গেলে তার পরিবারের, তার মাকে জিজ্ঞেস করতে হবে। এই বুমটা তাহলে তার কাকিমার সামনে হলে আমার মনে একটু বেটার হতো। বৌদি হলে কেমন হবে? খুব খারাপ হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই জিনিসটা আমার মনে হয় দেবাংশু ভট্টাচার্য বেশি ভালো বলতে পারবে। একটা বিষয় আমরা দেখছিলাম যে চলছে, যেটা হচ্ছে তিলোত্তমা নিয়ে। গোটা দেশ বলা যেতে পারে, গোটা রাজ্য, গোটা দেশে এটা নিয়ে আন্দোলন হয়েছে। কিন্তু যেই তিলোত্তমা নিয়ে যিনি আইনজীবীর ভূমিকায় ছিলেন, যেখানে তিনি বলছিলেন যে আমি ফ্রিতে কেস লড়ছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তিলোত্তমার বাবা মা সরিয়ে দিয়েছে, তার জায়গায় অন্য একজন আইনজীবীকে নিয়ে এসছে। এটা নিয়ে কি বলবে? দেখুন, আমরা না প্রথম থেকেই একটা কথা বলে এসেছি যে গোটা বিষয়টাকে একটা নোংরাভাবে রাজনীতিকরণ করার চেষ্টা করা হচ্ছিল। যে কথাটা তুমি বললে এক্ষুনি, যে তিলোত্তমার কেসটা নিয়ে শুধুমাত্র তো বাংলা নয়, বাংলার বাইরের লোকজনও কিন্তু ভীষণভাবে কনসার্ন ছিল, এবং জাস্টিসের জন্য আমরা প্রত্যেকে এক কণ্ঠে গলা মিলিয়ে এসেছি। কিন্তু বিকাশ দায় যে ফ্রিতে কেস লড়বো, বিকাশ দা বোধহয় এই জিনিসটা নিজের কোনো রাজনৈতিক লাভের জন্যই বলেছিলেন, এবং এই জিনিসটা হয়তো তার বাবা মার কাছে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। তার পরবর্তীতেই তার বাবা মার এই ডিসিশনটা নেওয়া বলে আমি মনে করি ব্যক্তিগত স্তরে। এবং ওনাদের বাবা মা যে ডিসিশনটা নিয়েছেন, আমার মনে হয় যে এই বিষয়টা খুব আগেই নেওয়া উচিত ছিল ওনাদের। যাই হোক, পরবর্তীতে ওনারা নিয়েছেন এবং এই জিনিসটাকে সত্যি আমরা ওয়েলকাম জানাই। তিনি বলছেন, তার বাবা মা বলছে তিলোত্তমার, যে আমাদের মেয়ের বিচারের ক্ষেত্রে আমরা কোনো রাজনীতি দেখতে চাই না। একদমই তাই। এই কথাটা তো শুধুমাত্র ওনার বাবা মার নয়, এটা তো প্রত্যেকেরই ছিল, এবং গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করা হয়েছে ডিওয়াইএফআই, সিপিএম এবং অবশ্যই বিজেপির প্রত্যেকটা মানুষজনের দ্বারা। আজকের দিনে দাঁড়িয়ে যখন ডাক্তাররা আন্দোলন শুরু করে, অর্থাৎ আমি একদম একদম তার পরের দিনের কথাটা বলছি, যখন প্রথম দিন আন্দোলনটা শুরু হয় তখন ওরা বলে দিয়েছিলেন কেউ যাতে নিজেদের পলিটিক্যাল ব্যানার্স নিয়ে বা পলিটিক্যাল পরিচিতি নিয়ে এখানে না আসে, সবাইকে নিজেদের পলিটিক্যাল পরিচিতি, পলিটিক্যাল ব্যানার সেই গেটটার বাইরে রাখতে হবে। আপনার আই গেস মনে আছে, সেখানে দাঁড়িয়ে যারা সিপিএমের সাথে যুক্ত বিভিন্ন লোকজন সেখানে দাঁড়িয়ে সেই মঞ্চ আলোকিত করেছে। শুধুমাত্র আলোকিত নয়, সেই মঞ্চ থেকে এমন মানুষজনকে ক্ষিপ্ত করার মতো কথা বলেছে, সরকারের বিরুদ্ধে কথা বলে এসছে প্রথম দিন থেকেই। গোটা বিষয়টা তো সরকারের বিরুদ্ধে লড়াই ছিলই না, গোটা বিষয়টা তো একটা রোগের বিরুদ্ধে ছিল, একটা সামাজিক ব্যাধির বিরুদ্ধে ছিল, রেপের মতো। এই গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করে শুধুমাত্র একটা সরকার বা একটা মহিলার দিকে ঘুরিয়ে দেওয়া হলো, এবং এই জিনিসটার প্রতিবাদ আমরা করেছি, এবং আগামী দিনেও যতবার এই জিনিসটা করার চেষ্টা হবে আমরা প্রতিবাদ করব। বারবার বলছে দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। আমরা দেখলাম ছাত্র সমাজের নাম করে 27শে আগস্ট সেখানে নবান্ন অভিযান, সেখানে ব্যর্থ হলো। তারপর দীর্ঘদিন ধরে ধর্ণা মঞ্চ করলো, সেখানেও ব্যর্থ হলো। এবার কালীঘাট অভিযানের ডাক দিল, সেখানেও ব্যর্থ হলো। এবার সুকান্ত মজুমদার বলছে অনেক অনেক মানে আন্দোলন করেছি, এখন পুজোর জন্য রেস্টে আছি, পুজোর পরে আবার হবে। মানে তাও ওদের শেষ দাবি বলছে আমাদের দাবি একটা, মমতার পদত্যাগ। এবার এই জিনিসটা দেখলে, যখন আপনি কথাটা বললেন যে যিনি এই কথাটা বলেছেন উনি কিন্তু বিজেপির লোকজন, এটা তো স্পষ্ট হচ্ছে। এবার এই জিনিসটা উনি স্পষ্ট করে দিলেন যে দাবি এক, দফা একের যে গোটা বিষয়টা, এটা কিন্তু সাধারণ মানুষের ছিল না। ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই এই জিনিসটা ক্লিয়ার করার জন্য, কারণ সাধারণ মানুষের প্রত্যেকের ভয়েসটা একটা জিনিসই ছিল, একটা জিনিস কেন্দ্রিকই ছিল, যে আমাদের জাস্টিস চাই, ওর থেকে বেশি কিছু ছিল না। এই দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির এই ওই সেই তাই, এই গোটা বিষয়টা ওরা বাংলাদেশ থেকে নিয়েছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে কপিরাইট। আমি জানি না বাংলাদেশে যদি অন্য কেউ থাকতেন এটার উপর কপিরাইট ক্লেমটা লাগিয়ে দিতেন, ঠিক আছে। তো যাই হোক, এখনো পর্যন্ত কপিরাইট ক্লেম লাগায়নি, ওনার ভাগ্যটা ভালো, নাহলে কিন্তু কোর্টে লড়তে হতো। যাই হোক, এই গোটা বিষয়টা যে জিনিসটা ওরা বলেছে বা করেছে, এটা আমরা প্রথম দিন থেকেই বুঝে গেছিলাম যে গোটা বিষয়টাকে ওরা নোংরাভাবে নিজেদের পলিটিক্যাল রুটি শেখার জন্য ঘোরানোর চেষ্টা করছে। এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছিল তবে থেকেই, যখন মহিলা মোর্চা সেটা নেতৃত্ব দিচ্ছেন বিজেপির কিছু লোকজন, সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন যত সম্ভব মনে পড়ছে, বলুন,
অগ্নিমিত্রা পাল ছিলেন এবং তার পাশাপাশি রুদ্রনীল সেটা নেতৃত্ব দিচ্ছে। শুধু রুদ্রনীল নয়, তার পাশে ভগবান অভিজিৎ গাঙ্গুলি আই গেস নামটা, অভিজিৎ গাঙ্গুলি ওখানে ছিলেন। এবং সবাই যখন গোটা বিষয়টায় সেখানে উপস্থিত হচ্ছেন, এবং ওনারা কিন্তু কোনো পতাকা আলাদাভাবে রেখে উপস্থিত হয়নি, তাদের সাথে পতাকাটা নিজের কাঁধে জড়িয়েই হয়তো উপস্থিত হয়েছিলেন, জানেন তো। শুধুমাত্র সেটা নয়, ডিওয়াইএফআই এর মীনাক্ষী, শুধুমাত্র সেটা নয়, বাকি সব নেতৃত্বরা ওখানে যারা উপস্থিত ছিলেন, যারা বলছিলেন আমরা মেয়েটার পাশে থাকতে চাই, পরিবারটার পাশে থাকতে চাই, প্রত্যেকে নিজেদের রাজনৈতিক বেনিফিটটার জন্যই গেছিলেন। এবং এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে খুব কষ্টকর। দিস আ ভেরি হার্শ ট্রুথ, জানেন তো। কারণ এই জিনিসটা আমরা কোনোদিনই দেখতে চাইনি। আমরা মানুষ হিসাবে একটা মেয়ে হিসাবে মেয়ের পাশে থাকতে চেয়েছিলাম। সেটা 14 তারিখ রাত্রিবেলারও কথা বলছি, যে ডাকটা দেওয়া হয়েছিল মেয়ের পাশে মেয়েদের থাকার জন্য ডাক দেওয়া হয়েছিল। সেই দিন গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করা হলো। গোটা সাধারণ মানুষরা যখন একটা জায়গায় একত্রিত হচ্ছে, তার মাঝখানে সিপিএমের লোকজন নিজেদের স্লোগানগুলো চিৎকার করে প্রমোট করছে। শুধুমাত্র সেটা নয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদত্যাগ কেন্দ্রিক গোটা বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্ট যে বিজেপি এবং সিপিএমের গোটা দুজনের মেলবন্ধনের একটা প্রয়াস। এই স্লোগানিংগুলো সেখানে করা হয়েছে যাতে সাধারণ মানুষরা পিয়ার প্রেশারে পড়ে সেই স্লোগানিংগুলোর সাথে নিজেদের গলা মেলাতে বাধ্য হয়।